সুপ্রিয় দর্শক, কর্মকথা আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ধর্মভিত্তিক রাজনীতির শুরু কিভাবে পাকিস্তান যে কারণে আসলে ব্যর্থ রাষ্ট্র হয়েছিল। আমি আজকে খুবই খুশি কারণ আমার খুব প্রিয় একটি ছোট ভাই বা ভাই যেটাই বলি, বন্ধু সহযোদ্ধা আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন শেখ তারেক। তারেক ভাই, আপনি একটু দর্শকদের জানবার উদ্দেশ্যে আপনি কি কাজ নিয়ে আসলে ব্যস্ত থাকেন, আপনার কর্মদক্ষতা যদি একটু আমাদের সামনে বলতেন, আমাদের সঙ্গে শেয়ার করতেন। আহ, আমি আহ, আমি টেক্সাস থাকি, ইউএসএ তে। আম, আমি এখানে একজন প্রযুক্তিবিদ এবং একজন গবেষক হিসেবে কর্মরত রয়েছি। চমৎকার। তাহলে তো আসলে এখনের যে জেনজি জেনারেশন বা অন্যরা যারা আছে তাদের আপনি একজন প্রিয় পাত্রই বটে, কারণ তারা অনেক বেশি প্রযুক্তি নির্ভর একটি জেনারেশন। আপনার কাছে আমরা সরাসরি একটু আলোচনায় চলে যাব। আমি ব্যক্তিগতভাবে জানি আপনার অনেক পড়াশোনা এবং আপনার ইতিহাসের উপরে একটি ভালো দখল রয়েছে। সেই জায়গা থেকে আমরা আলোচনার যেই টপিকটা আজকে নির্ধারণ করেছি তার পিছনে একটু কারণ রয়েছে। সেটা হচ্ছে 2024-এর অগাস্টের পর থেকে আমরা বাংলাদেশে একটি ধর্মভিত্তিক রাজনীতির শুরুটা আবার উত্থান দেখতে পেলাম। এটা সবসময় ছিল, কিন্তু বাড়াবাড়িটা দেখতে পেলাম। আমরা জামাত ইসলামকে দেখতে পাচ্ছি, আমরা হিজবুত তাহরীরদেরকে দেখতে পাচ্ছি, আমরা লস্করে তৈয়বার একটা মাতামাতি দেখতে পাচ্ছি বাংলাদেশে। হয়তো এখনের নতুন জেনারেশন এই বিষয়গুলো নিয়ে অ্যাওয়্যার না, সেটাই আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। এই ধর্মভিত্তিক রাজনীতির শুরুটা কবে থেকে হয়েছিল এবং কিভাবে হয়েছিল? আসলে পূর্ববঙ্গ বা ঐতিহাসিকভাবে বাংলা প্রদেশ, এটা হুম ছিল হুম একটা মেল্টিং পট। মানে আপনি বলতে পারেন যে বিভিন্ন দশকে এখানে নানান মানুষজন ব্যবসা বাণিজ্য করতে এসছে। একটা কিন্তু কথা কিন্তু আমরা প্রায়ই শুনি যে আহ, মধ্যপ্রাচ্যে আহ, ইসলাম ইসলামের যে বিস্তৃতি হয়েছে সেটা হয়েছিল মূলত যুদ্ধের মাধ্যমে। আম, আহ, কিন্তু এরকম কোনো যুদ্ধ বা বিগ্রহ কিন্তু বাংলায় হয়েছে বলে শোনা যায় না। কিন্তু বাংলা বা এই অঞ্চলে ইসলামের গোড়াপত্তন হয়েছে বস্তুত ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। হুম হুম যেমন উপমহাদেশের প্রথম মসজিদ আহ, স্থাপিত হয় কেরালাতে। সেটাও কিন্তু ব্যবসার মাধ্যমে এসে, মানে মুসলিম বণিকেরা আহ, হুম হুম সমুদ্র পথে ব্যবসা করতে এসে আহ, হুম তাদের হুম উপাসনার জন্য মসজিদ স্থাপন করে। সেরকম ভাবে দেখবেন যে আমাদের আমাদের দেশেও আহ, চট্টগ্রামে চট্টগ্রাম কিন্তু একটা একটা প্রসিদ্ধ বন্দর, এবং সেখানে হুম পর্তুগিজ বা তারও আগের আমলে কিন্তু সেখানে একটা বন্দর ছিল। তো ওই অঞ্চলগুলোতে কিন্তু মুসলিম বণিকেরা মানে গোড়াপত্তন গুলো করে, এবং তাদের হাত ধরে আস্তে আস্তে সমগ্র বাংলায় কিন্তু ইসলামটা একটা পপুলার ধর্মে আহ, মানে পরিণত হয়। এবং আম, তখন যেই ধর্মটা ছিল, ইসলাম হুম হুম এর ধর্মটা ছিল, সেটা ছিল বস্তুত সুফিবাদী। মানে যারা আমরা দেখি যে যে এই যে পীর ফকির আউলিয়া, হুম হুম এদের দ্বারাই, এবং এদের যে সুফি ধর্মটা একবারে নরম সফট সফট ইসলাম যেটাকে বলে, সেইটার মাধ্যমে কিন্তু ইসলাম মানুষকে আকর্ষণ করতে পেরেছিল এই জনগোষ্ঠীর। কারণ এই জনগোষ্ঠীর, এই ভূখণ্ডের ম্যাক্সিমাম মানুষই তখন হিন্দু অথবা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। তো হুম আহ, সেখান থেকে মানে অসংখ্য বছর পার হয়ে আসার পরে, মানে একটা মোটামুটি একটা মেল্টিং পট, যেটা আমি এখন আমেরিকাতে আছি। এখন বলা হয় যে হুম হুম বর্তমান হুম বিশ্বের মেল্টিং পট ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, রাইট? হুম কারণ বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন কালচারের মানুষ এখানে আসে। আমরা কিন্তু শুনেছি যে বাংলাতে হিউয়েন সাং এসছে, বাংলাতে ইবনে বতুতা এসছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখানে আসতো। এটা তার মানে বেঙ্গল ওয়াজ এ মেল্টিং পট, রাইট? হুম তো হুম সেখানে এসে মানুষ কিন্তু নানাভাবে আম, মানে নানান কালচার, নানান সভ্যতা এটা প্রকাশ করতো। মানুষ কিন্তু উদার ছিল। উদার না হলে কিন্তু একটা জায়গায় মেল্টিং পট হয় না। কিন্তু যেটা দেখা গেল, আম, ধীরে ধীরে যখন আম, পলাশী যুদ্ধ, আমি অত ডিটেলে যাব না, ওই পলাশী যুদ্ধের পরে ইংরেজ শাসন, এবং ইংরেজ শাসন আমলে মুসলমানদের একটা অংশের অনীহা ছিল, শাসক শ্রেণী হুম যারা,
তাদের অনীহা হুম ছিল যে যেহেতু ব্রিটিশরা একটা ডিফারেন্ট কালচার এবং তারা ক্রিশ্চিয়ান কালচার বিলং করে, তো আমরা তাদের পড়াশোনা করব না। যেখানে হিন্দুদের মধ্যে এই জিনিসটা কম ছিল, কারণ এট দ্য সেম টাইম তারা আসলে ইসলামিক এম্পায়ারের আন্ডারে ছিল। তো হুম সেখান থেকে শুধুমাত্র শাসক পরিবর্তন হয়েছে, তাদের জন্য হুম হুম ওই কালচার শিফটটা খুব মানে ইম্পর্টেন্ট ছিল না। তো দেখা যাচ্ছে কি হিন্দুরা বেশিরভাগই এই ইংরেজি শিক্ষায় বা আধুনিক শিক্ষা যেটা বলে সেটাতে আসলে হুম 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 ভাবে মানে শিক্ষিত হয়। তো দেখা যায় সমাজে একটা শ্রেণী ক্রিয়েট হয়, শ্রেণী বৈষম্য এই বাংলাতে, যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে। তো এই শ্রেণী বৈষম্য দেখা যায় কি, আপনি দেখবেন যে তার ফলশ্রুতিতেই দেখা যাচ্ছে যে একটা দল ক্রিয়েট হয় যেটা হলো কি মুসলমানদের অধিকার রক্ষায়, সেটা বলে মুসলিম লীগ, এবং ঢাকাতে সেটা ক্রিয়েট হয় 19 শতকের শুরুর দিকে বঙ্গভঙ্গের সময়কালে, 1905 সালে, আই উড সে 5 অথবা 6, আমি সালটা একটু ভুলে গেছি। তো ওই সময় দেখবেন যে আহ, মানে মুসলিম লীগ কারা প্রতিষ্ঠা করে, এটা কি ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠা করেন হলে নবাব স্যার সলিমুল্লাহ, আগা খান, ভিকারুল মুলক, এই 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 নামগুলো। তা স্যার সলিমুল্লাহ কে ছিলেন? এরা ছিলেন কিন্তু এই বঙ্গের আম, আহ, মানে শাসক শ্রেণী, এবং তারা ছিলেন এলিটস, রাইট? এটাই, হুম দে আর নট রিপ্রেজেন্টিং দ্য ইন জেনারেল ম্যাস পিপল। তো এখানটা ইম্পর্টেন্ট, কারণ এলিটসরা কেন চেয়েছিল আলাদা একটা দল হোক বা আলাদা হোক, কারণ তখনকার শাসন ক্ষমতায় ওই বললাম তো যে বিদ্যা বুদ্ধিতে আসলে হিন্দুরা মুসলমানদের থেকে এগিয়ে গিয়েছিল। তো হুম সেখানের যে শাসন ক্ষমতা দখল করা, এটাই ছিল একটা ঐতিহাসিক ভাবে একটা লক্ষ্য, আর কিছু না। আচ্ছা শাসন বা আচ্ছা বা অর্থনীতি। তো সেখান থেকে হুম হুম কিন্তু এই যে একটা বৈষম্য, যে আমরা বৈষম্যের শিকার, আসলে গ্রাম অঞ্চলে কিন্তু এটা দেখা যেত না। গ্রাম অঞ্চলে সবাই বৈষম্যের শিকার, কারণ হিন্দু, আপনি বলতে পারেন না যে হিন্দু কৃষকের উপরে অত্যাচার হতো, মুসলিম কৃষকের উপর হতো না, তাই না? এটা এটা তো সেই আসলে, একদমই না, হতো তো। রাইট, এটা সবার আসলে সমান হতো। বৈষম্যের অত্যাচার, এটা আসলে ক্লাসের। হুম রাইট, এবং বলেন। এবং আপনি দেখেন, আপনি আরেকটা বিষয় দেখেন, যে আমরা কংগ্রেসের নাম শুনি অনেক। ব্রিটিশরা তো আমাদের কমন শত্রু ছিল না, এটা তো ভারতীয় বা তৎকালীন সময় ভারতবর্ষের অধিবাসী হিসেবে সকলের কমন সকলে শত্রু জানে। ছিল, তাই না? হুম তো সেখানে আপনি দেখবেন যে কয়জন মুসলিম লীগের নেতা জেলে গিয়েছেন। এই জিনিসটা আমার একটু যদি খুঁজে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ভারত থেকে স্বাধীনতা সংগ্রামে মুসলিম লীগের অবদান কতটুকু ছিল। আহ, বলা হয় যে মুসলিম লীগ ছিল কংগ্রেসের প্যারালালি, কারণ কংগ্রেস ছিল কিন্তু একটা সেকুলার দল, এখনো কিন্তু ভারতের আপনি দেখবেন না, কংগ্রেস একটা সেকুলার ভাবধারার দল, তারা আসলে হুম ধর্মের ধার ধারে না, নাম্বার ওয়ান। হুম। তো সেই আমরা দলটা, তাদের অনেক নেতা নেত্রীদের ব্যক্তিগত জীবনেও সেই চর্চা দেখেছি, স্বয়ং ইন্দিরা গান্ধী আসলে সেই ব্যক্তি জীবনেই সেই চর্চা ছিল। হ্যাঁ বলুন, তারেক, বেশ ভালো লাগছে। এবং এবং এই যে ভারতীয় কংগ্রেস, সেই সেই আমলে ভারতীয় কংগ্রেসের একজন প্রথিতযশা নেতা কিন্তু ছিলেন আহ, আমাদের আলী জিন্নাহ, যিনি কিনা পাকিস্তানের কায়েদ আজম, এবং আরেকজন হুম সাধারণ সম্পাদক ছিলেন আমাদের শেরে বাংলাইকে ফজল হক। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইনফ্যাক্ট ইনফ্যাক্ট মানে অনেক পাকিস্তান সৃষ্টির অনেক নেতাই আসলে কংগ্রেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। যখন দেখলো যে ব্রিটিশরা যে ভারতীয় কংগ্রেসের প্রভাব একটা বেড়ে যাচ্ছে, এটা পপুলার হচ্ছে, দে ক্যান, দেয়ার ইজ এ সিরিয়াস কনসার্ন যে তাদের একটা স্বাধীনতা সংগ্রাম বা মুভমেন্ট হবে ভারতের, হুম তখনই তারা এই হিন্দু হিন্দু মুসলমান একটা ডিভিশন বা এটা যে বৈষম্যের শিকার, এইভাবে একটা তাদের দল ক্রিয়েট করলো বাই মুসলিম এলিটস। ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কি মুসলিম এলিটস দ্বারা, যেটা কিনা পরবর্তী সময়ে আমরা বিভিন্ন নেতা হতে দেখছি। ধরেন শেরে বাংলায় কে ফজল হক, আমি বলছি উনি কংগ্রেসে ছিলেন, উনিও দেখা যাচ্ছে পরবর্তী সময়ে এই মুসলিম কৃষক প্রজা পার্টি করলেন। তারপরে সেখান থেকে আম, দ্বিজাতি তত্ত্ব, হ্যাঁ দ্বিজাতি তত্ত্ব, যদিও আহ, আহ,
শেরেবাংলার দ্বিজাতি তত্ত্বটা একটু ডিফারেন্ট ছিল। এখানে এখানে বলাই ভালো যে দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝাচ্ছে। দ্বিজাতি তত্ত্ব বলতে বুঝিয়েছিল যে শেরেবাংলাকে ফজলুল হক লাহোর প্রস্তাবে যে আমাদের দেশে আমরা একটা স্বায়ত্তশাসিত অঞ্চলে থাকবো মুসলমানরা, মানে দেশ থাকবে একটা, স্বায়ত্ত শাসন থাকবে বা একটা ফেডারেল স্টেট থাকবে। এটা আলাদা কোনো রাষ্ট্রের কথা বলা হয়নি, কিন্তু সেটা কিন্তু আলী জিন্নাহ পরবর্তীতে এটাকে মডিফাই করে আলাদা রাষ্ট্রের কথা বলা হয়েছে, যে আলাদা রাষ্ট্র কথা। কারণ এবং দ্বিজাতি তত্ত্ব মানে কি, ফান্ডামেন্টালি দ্বিজাতি তত্ত্ব কিন্তু খুবই রেসিস্ট একটা ধারণা। আমরা যদি এখন বলি যে ধরেন আমরা বাংলাদেশে থাকি, এখানে হিন্দু বাঙালিরা আর মুসলমান বাঙালিরা আর একটা দেশে, হ্যাঁ, এইটা কিন্তু খুবই রেসিস্ট, তাই না? যে কোনো দেশের মধ্যে এই চিন্তাটা ঢুকানোই কিন্তু একটা খুবই কি বলবো বিষ প্রয়োগ করা। তো এই ধারণাগুলো কিন্তু এদের হাত ধরেই এসছে। এমনকি আপনি যদি সোহরাওয়ার্দীর আমাদের নেতা, অবভিয়াসলি আমাদের ইতিহাসের নেতা, তো সোহরাওয়ার্দীর কথাও আপনি বিচার করেন। সোহরাওয়ার্দী কিন্তু 1946 সালের ইলেকশনে, প্রাদেশিক সরকার ইলেকশনে উনি কিন্তু আপনার নির্বাচিত হন, এবং তৎকালীন সময়ে মুসলিম মানে তৎকালীন সময় আসলে আসন ছিল ভারত মানে বাংলা প্রদেশে 250টা, আই উড সে, আমি নাম্বারে ভুল হতে পারে, 250টা, কিন্তু তার মধ্যে 119টা আসন ছিল মুসলমানদের, এবং তার মধ্যে উনি 114টাতে জিতে প্রাদেশিক সরকারের মানে মুখ্যমন্ত্রী হিসেবে, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কলকাতার মসনদে বসেন। এবং ওই বছরেরই অগাস্ট মাসে ওই ন্যাশনাল অ্যাকশন ডে নামক একটা অ্যাকশন ডে, সেটা হলো পাকিস্তান সৃষ্টির আন্দোলনের জন্য 16ই আগস্ট 1946 সালে উনি কিন্তু এইটা ঘোষণা করেন খাজা নাজিমুদ্দিনের সাথে কলকাতার ধর্মতলায়। এবং কলকাতা ম্যাসাকার, এই জিনিসপত্রগুলো আমাদের দেশের ইতিহাসে কিন্তু পড়ানো হয় না। কলকাতা ম্যাসাকার করেন। কলকাতা ম্যাসাকার মানে ওখানে হিন্দু বৌদ্ধ রায়ট লাগে, হ্যাঁ, রায়ট লেগে প্রচুর মানুষ, সরি হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান রায়ট লাগে এবং প্রচুর পরিমাণে রক্তপাত হয়, কয়েক হাজার মানুষ ওখানে কিন্তু নিহত এবং হতাহত হয়। আপনি কি আবার একটু কষ্ট করে বলবেন এটা নেতৃত্ব যে দুজন দিয়েছিলেন? এটা নেতৃত্ব দিয়েছিলেন মানে ধর্মতলায় একটা সমাবেশ হয়েছিল, সেটার সমাবেশে নেতৃত্বে ছিলেন সোহরাওয়ার্দী এবং খাজা নাজিমুদ্দিন। তো ইনারা কিন্তু আমাদের ওই সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ওনাদের দুজনেরই কবর আছে, হ্যাঁ। এবং সোহরাওয়ার্দীর জন্মটা কিন্তু মেদিনীপুরে, মানে ওয়েস্ট বেঙ্গলে, এবং উনি কিন্তু উর্দুভাষী ছিলেন, হ্যাঁ, এটাও বলা বাহুল্য। এবং যারা কিনা মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন তারা প্রত্যেকে উর্দুভাষী ছিলেন। একটা কথা আমরা ভুলে যাই, আচ্ছা মানে ওইদিকে পড়া যায়, একটা কথা ভুলে যাই যে 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, তখন কিন্তু আমাদের পুরো পাকিস্তানের সরকারের প্রধান ছিল কিন্তু খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষ ছিলেন, রাইট? কিন্তু মানে এই যে এই রায়টের যিনি একজন নেতা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু জানা খুব দরকার। হ্যাঁ হ্যাঁ। এবং উনি কিন্তু পাকিস্তানে তখন প্রধানমন্ত্রী বা গভর্নর, প্রধানমন্ত্রী, উনি কিন্তু পূর্ব বাংলার মানুষ বা পূর্ব পাকিস্তানের মানুষ, কিন্তু উনার মুখের ভাষা ছিল কিন্তু উর্দু, এবং উনি কিন্তু এই উর্দু ম্যান্ডেট নিয়ে এসেছেন। কারণ কি, আবারও বলছি, মুসলিম লীগ অলওয়েজ ওয়াজ very always have a very big distance from general mass people. তো এরকম আমার এখানে একটা প্রশ্ন আছে তারেক আপনাকে, সেটা হচ্ছে যে এই যে আমরা ইতিহাসটা শুনলাম যে ধর্মভিত্তিক রাজনীতিটার আসলে গোড়াপত্তন কোথা থেকে। এখানে ব্রিটিশদের একটা অনেক বড় ষড়যন্ত্র ছিল, তারা বুঝতে পেরেছিল যে এভাবে করে এদেরকে ভাগ করে দেওয়া যায়। আপনি যেটা কংগ্রেসের কথা বলছিলেন যে এরা প্রতিবাদ করে বসতে পারে, একটা কোনো কিছু হতে পারে। আপনার মতে এই ধর্মভিত্তিক রাজনীতির কি কোনো সফলতার ইতিহাস আসলে আছে এই ভারত উপমহাদেশে বা এই দক্ষিণ এশিয়ায়, যখন একসঙ্গে সংযুক্ত ছিল? এবং পাকিস্তানকে যে কারণে আসলে বলা হয় একটা ব্যর্থ রাষ্ট্র, কারণ 1971ও তারা আমাদের সঙ্গে, তারা তো এই ধর্মভিত্তিক রাজনীতি দিয়েই আসলে ডিভাইডেশনটা ক্রিয়েট করতে চাইছে, সেটা দিয়ে আমাদেরকে রুল করতে চেয়েছে, ডিভাইড এন্ড রুল,
তারা সাকসেসফুল হয়নি। কেন এটা সফল হয় না? আচ্ছা, আপনার ১ম প্রশ্ন আসি। আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন, মানে খুব রিলেভেন্ট যে ধর্মভিত্তিক রাজনীতির কোনো সফলতা এই পৃথিবীতে বা আধুনিক সমাজে আছে কিনা? মানে আধুনিক যুগে আছে কিনা? তাই না? আধুনিক যুগটাও তো আসলে মানে কোন আধুনিক, রাইট? সো আমাদের প্রেক্ষিতে আধুনিক আমি যেটা হুম, বলব যে এই হুম, এখনকার হুম, প্রেক্ষিতে আধুনিক সেটা শুরু হয়েছে যে ঊনবিংশ শতাব্দীতে বা তার পরবর্তী বিংশ শতাব্দী, ইউ ক্যান সে বিংশ শতাব্দীর শুরু থেকে আফটার ওয়ার্ল্ড ওয়ার 2 আসলে হুম, এরকম কোনো দেশ পাওয়া যায় না যেখানে ধর্মভিত্তিক দল বা ধর্মভিত্তিক রাজনীতি করে একটা দেশ উন্নতি করেছে বা ভালো অবস্থায় আছে। প্রত্যেক হুম, ক্ষেত্রে যে উল্টোটাই হয়েছে। আপনি এটার কথা আমি তুরস্কের কথা বলতে পারি। হুম, তুরস্কের যদি আপনি দেখেন যে ওইখানে উসমানীয় খেলাফত ছিল এবং উসমানীয় খেলাফতের সময় প্রচুর রক্তপাত হয়েছে। মানুষজন অন্ধকারে ছিল। মানুষ শিক্ষা লাভ করতে পারেনি। আধুনিক শিক্ষা লাভ করতে পারেনি এবং আফটার যখন খেলাফত হয়েছে, যখন কামাল আতাতুর্ক খেলাফতকে বাতিল ঘোষণা করেছে, এরপরে কামাল আতাতুর্কের হাত ধরে তুরস্ক কিন্তু একটা আধুনিক রাষ্ট্র এবং ইউরোপের সমান মানের একটা রাষ্ট্রে কিন্তু পরিণত হয়েছিল আবারও, তাই না? হুম, এবং খুব হুম, র‍্যাপিডলি ডেভেলপমেন্ট হয়েছে। যেটা কিন্তু এখন আমরা দেখছি এরদোগান আসার পরে এই গত ১৫-২০ বছর ধরে এই তুরস্কের অর্থনীতি কিন্তু স্ট্যাগনেটেড। মানে উন্নতি অতটা হচ্ছে না। যদিও অনেক বলে যে সামরিক ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সামরিক চুক্তি কিন্তু সেই কামাল আতাতুর্কের দলের হাত ধরেই হয়েছে। যেটা কিনা মানে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ দল ছিল। তো মানে আসলে ধর্মভিত্তিক রাজনীতি যদি বলি যে পাকিস্তান, আমরা সবাই জানি পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র। আফগানিস্তান, তাই না? এখানেও ধর্মভিত্তিক রাজনীতি আছে। পাকিস্তান কেন ব্যর্থ রাষ্ট্র? আচ্ছা, ব্যর্থ রাষ্ট্র কেন বলা হচ্ছে? তো একটা রাষ্ট্র কখন ব্যর্থ হয়, তাই না? মানে রাষ্ট্রের তো কিছু কাঠামো থাকে। তো রাইট? দেখেন যে মানে তার অবশ্যই তার সরকার একটা কাঠামোর অংশ না? এক্সিকিউটিভ হুম, বডি। হুম, হুম, অবভিয়াসলি। পাকিস্তানে এই পুরা ৪৭ থেকে এই পর্যন্ত পাকিস্তানের হুম, ইতিহাসে কোন সরকার তার পূর্ণ মেয়াদ সম্পন্ন করতে পারে নাই আজ পর্যন্ত। তো হুম, এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে? এবং পাকিস্তান এমন একটা রাষ্ট্র আসলে আ আ কায়দা আছে। আমি মূল প্রশ্নে আবার একটু আসি, যেটা আপনার কাছ থেকে মূলত জানতে চাইছি যে ইতিহাস পর্যালোচনা করে আমরা কি এই সিদ্ধান্তে আসলে তাহলে আসতে পারি যে আসলে জামাত ইসলাম কিংবা ধর্মভিত্তিক রাজনীতি কি সাস্টেইন করবে কিনা আসলে এদের এদের সেটা যদি বাংলাদেশের মানুষের যে মানসিকতা, যেরকম হুম, ধর্মনিরপেক্ষ মানসিকতা, সেখানে জামাত ইসলামী কখনোই তাদের কারেন্ট আ মানে স্ট্র্যাটেজি দিয়ে সাস্টেইন করবে না। এটা আমি আপনাকে চমৎকার। যে একদম কারণে আসলে আপনি বলছিলেন যে পাকিস্তান আসলে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল কিংবা এখনো আসলে ব্যর্থ রাষ্ট্র। সেটার সাথে যদি আমরা হয়তোবা মিলিয়ে আমরা তো বলি। আমরা তো গত ১ বছর ধরে ডাউনফল দেখছি, তাই না? মানে আপনি দেখেন এখন রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু মানে বলা হচ্ছে যে বাংলাদেশে পয়সা নেই। কারণ না, আবার ওদিক দিয়ে আপনি স্বেচ্ছাসন দেখেন নীতিতে আসলে বাংলাদেশের না, রাষ্ট্র না। এখন চলছে। ওদিকে আপনি দেখবেন যে this is very contradicting. আমি তো আসলে মানে ইঞ্জিনিয়ারিং পড়েছি। তো মানে এই লজিক গুলা আমার কাছে খুব উইয়ার্ড লাগে। যে আপনি দেখেন যে আপনি এক এক পাশে বলছেন যে আ যে দেশের রিজার্ভ $৩২ বিলিয়ন ছাড়াই গেছে। আবার বলছেন পয়সা নেই। তাহলে আমরা কি বিশ্বাস করব? আবার ১ বছর আগে আপনি ৳২০০ কোটি দিতে পেরেছেন শুধুমাত্র জুলাই ফাউন্ডেশনে এবং সেই টাকা কিন্তু মানে এমন না যে ডক্টর ইউনূস তার নিজের গ্রামীণ ব্যাংক থেকে ধার নিয়ে দিয়েছে। সেটা হুম, কিন্তু হুম, বাংলাদেশ সরকারের ছিল, সেখান থেকে দিয়েছে ৳২০০ কোটি। এখন সেই আমি দেখলাম নিউজে যে সেই যে জুলাই ফাউন্ডেশন সেটা চলতে পারছে না। কারণ সেখানে পয়সা নেই। তার মানে কি ১ বছর হুম, পরে কি হয়েছে? ১ বছর বা ১.৫ বছর পরে পয়সা শেষ হুম, হয়ে গেছে। নতুন হুম, কোন পয়সা হচ্ছে না। বাংলাদেশী ব্যবসা-বাণিজ্য নেই। সবাই দেখতেছে। এখানে তো মানে নাও দিস ইস আ টাইম ফর গ্লোবালাইজেশন। আমরা যদি এখন একটা মানে কি বলবো ChatGPT অথবা Gemini তে একটা সার্চ করি রাইট, রাইট। এভরিথিং ইস দেয়ার, রাইট? আমার কথা তারা তারা আসলে বলছে, তারা তাদের ন্যারেটিভটা দিচ্ছে, কিন্তু বিশ্বব্যাংক, আইএমএফ সেইটার জরিপ অনুযায়ী আসলে আমরা সত্যটাও জানতে পারছি। তো তারা তো আসলে তাদের ব্যর্থতা ঢাকবার জন্য হয়তো এই কথাগুলো আসলে বলছে।
তো আপনার পর্যালোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি, যেভাবে আজকে আমরা আমাদের ডিসকাশনটা তারেকের মাধ্যমে করলাম সুপ্রিয় দর্শক, সেটা হচ্ছে আমরা আসলে আগে অতীত দেখেছি, অতীতে প্রমাণিত সত্য যেটা মানে এটা খুব সায়েন্টিফিক, আর তিনি একজন আসলে টেকনোলজিরই মানুষ, সেটার ভিত্তিতে যদি আমরা পর্যালোচনা করি, এই জামাতের এখন যে অদৃশ্য শক্তি চর্চা বাংলাদেশে চলছে, সেটা আসলে টিকবে না কি কি কারণে, সেই জিনিসটা খুব সুন্দরভাবে আমাদের তারেক আজকে এখানে তুলে ধরলেন। কারণ ধর্মভিত্তিক রাজনীতি আসলে কোনো একটি রাষ্ট্রকে সফল জায়গায় নিতে আসলে দেয় না, এটা সম্ভব না, কারণ এখানে ল্যাক অফ ডেমোক্রেসি থাকে। আমি বলছি না যে খুব ডেমোক্রেসির খুব ভালো চর্চা হয় সর্ববিশ্বে, কিন্তু কোথাও গিয়ে আসলে এটা সাস্টেইন করে না। তো সেই জায়গা থেকে আমরা আজকে সুস্পষ্টভাবে এইটুকু বলতে পারি যে আপনারা ভয় পাবেন না। জামাতের এখন যে সাময়িক আপনারা অত্যাচার কিংবা যে নিপীড়ন, দমন নিপীড়ন আপনারা দেখছেন, এটা এটা আসলে রুখে দেবার জন্য আমরা সাধারণ মানুষ সচেতন হওয়াটাই আসলে জরুরি। যে কারণে আজকে আমাদের ভাই তারেক একেবারে ইতিহাসগুলো তুলে ধরলেন। তো আপনারা সকলে এই বিষয়গুলো নিয়ে সচেতন হন। সেটাই আমাদের উদ্দেশ্য আসলে আমাদের এই টক শোটা করবার পিছনে। এবং আমরা যখন সত্য জানবো, ভয় পাওয়ার আসলে এখানে কিছুই নেই। তা আমি আমার জায়গা থেকে যেটুকু বুঝলাম আমার ভাই শেখ তারেকের কথা থেকে, যে কারণে আসলে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র, যেই উদ্দেশ্য নিয়ে 2024-এর জুলাই আগস্টের পরে তারা একটা প্রতিশোধের জায়গা থেকে আবার ওই ধর্মভিত্তিক রাজনীতির চর্চা করবার চেষ্টা করছে বাংলাদেশে, এগুলো আসলে টিকবে না, জামাত ইসলামও টিকবে না। আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের মাটি, আসলে আমাদের ইতিহাসই নেই যে এই জিনিস আমরা কখনো গ্রহণ করেছি। তারেক, আপনাকে অসম্ভব ধন্যবাদ। আপনি অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন। আমার বিশেষ অনুরোধ থাকবে আপনাকে যেন আমরা আবারও পাই, এবং এরকম সার্টেন টপিক নিয়ে আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু জানবার এবং শোনার আছে। কারণ আপনি খুব সুন্দরভাবে ইতিহাসটাকে তুলে ধরে আমাদের কাছে জিনিসগুলোকে ব্যাখ্যা করছেন। আমরা অচিরেই আবার আপনাকে ডাকবো, আপনি অবশ্যই আসবেন, দর্শকদের জন্যে, আমাদের জন্যে, সকলের জানবার জন্যে। তো ধন্যবাদ for having me and I'm very pleased to be here. আমি হোপফুলি আমাদের সময় সুযোগ হলে আবার বসা হবে। আহ, সে পর্যন্ত আমি বিদায় নেই। ভালো হ্যাঁ, থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা লাইভটি দেখছেন এই মুহূর্তে, আলোচনা অনুষ্ঠানটি দেখছেন এই মুহূর্তে, যার যার ওয়াল থেকে এটা শেয়ার করে দিবেন, বিশেষভাবে তরুণ প্রজন্মের কাছে কিছু ইতিহাস এবং সত্যকে পৌঁছে দেওয়ার জন্য। এটা আমরা আমাদের ব্যক্তিগত প্রচারণার জন্য বলি না। সকলে ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সচেতন থাকবেন, জানবেন, পড়বেন এবং চিন্তা করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা।